বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী যুক্ত রেখেছে ছাত্র দলের সোনালী অর্জন, স্বেচ্ছাসেবক দলের সোনালী অর্জন। অনলবচী বক্তা হাফিজুল খান সোহেল বক্তব্য রাখবেন। হাফিজুল খান সোহেল এই তনিতা আছে পক্ষ থেকে আচ্ছা, আচ্ছা, এবার বক্তব্য রাখবো, কিন্তু একটু চুপচাপ থাকতে হবে। হ্যাঁ, একটু চুপচাপ থাকেন, একটু কথা বলবো আপনাদের সাথে। কি করলাম এত কষ্ট? সবাই সোহেল ভাই বক্তব্য শুনবো, সোহেল ভাই বক্তব্য শুনবো, কেউ কোনো কথা বলবেন না। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপজেলা যুবদলের কনভেনার মোল্লা হুমায়ুন কবির, প্রধান উপস্থিত আছেন নাসির, এখান থেকে সামনে থেকে সরা আসে, সামনে থেকে সরা আসে। উপস্থিত আছেন আপনাদের এই এলাকার সন্তান, এই এলাকায় যার জন্ম, এই এলাকায় যিনি লেখাপড়া করেছেন, স্কুল কলেজ পাস করেছেন, কি অবস্থা হচ্ছে? ঠিক আছে, ওকে। তারপর সেই মেধাবী সন্তান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল, অপশক্তিরা তার সামনে এসে দাঁড়ালো, বলল তুমি কথা বলতে পারবা না, তুমি স্লোগান দিতে পারবা না। তখন সেই ছেলে বলল, আমি খুলনার রূপসাপাড়ের সন্তান, আমি লড়াই করতে শিখেছি, আমি পরাজিত হতে শিখি নাই, লেখাপড়া করতে এসেছি, লেখাপড়া করব, সত্য কথা বলতে শিখেছি, সত্য কথা বলবো, কোন অন্যায়ের কাছে মাথা নত করতে শিখি নাই। আমি রূপসাপাড়ের সন্তান, আমি জীবন দিতে পারি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। আজিজুল বাড়ি হেলাল, সামনের ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি, পাবলিক দেখাচ্ছি, অডিয়েন্স দেখাচ্ছি। হুট করে রাজনীতিতে আসেন নাই। আজিজুল বাড়ি হেলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যে হলে থাকে, সেই ফজলুল হক হলের ছাত্র নেতা ছিলেন, ছাত্র দলের সেক্রেটারি ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ছিলেন এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বারান্দাপুর অরেঞ্জ দেখা চলে জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ পদ সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের সম্পাদক এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত অত্যন্ত ঘনিষ্ঠ মানুষের তিনি হচ্ছেন আপনাদের এই এলাকার সন্তান জনাব আজিজুল বারী হেলাল। আজকে আজিজুল বারী হেলালকে নিয়ে আপনাদের মাঝে এসেছি। ছেলেরা কাজ করতেছে আজকে আজিজুল বারী হেলালের কথা আপনাদের সামনে বলছি, দেখা হচ্ছে না কিন্তু আমার বিশ্বাস 1 বছর পর আজিজুল বারী হেলালের কথা আপনাদের কাছে আমার বলতে হবে না। তার কারণ ইনশাআল্লাহ দলের মনোনয়ন পেলে এবং আপনাদের সকলের সমর্থন পেলে, সমর্থন ইনশাআল্লাহ পাবে। কি বলে আপনার এলাকার ছেলে হায়ার করা ছেলে না রে ভাই, মানুষ করা ছেলে আজিজুল বারী হেলাল যদি আপনাদের সমর্থন পান তাহলে আজিজুল বারী হেলালের তৈরি করা রাস্তা, আজিজুল বারী হেলালের তৈরি করা স্কুল, আজিজুল বারী হেলালের তৈরি করা কলেজ, আজিজুল বারী হেলালের প্রতিটি উন্নয়ন 1 বছর পর হেলালের কথা বলবে, আমাদের আর হেলালের কথা বলতে হবে না। যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল আমি যতদূর জানি এই এলাকার বহু মানুষের চাকরি আজিজুল বারী হেলাল দিয়েছে। একটা পয়সা দিতে হয় নাই। এর আগে যারা সরকার ছিল এক একটা চাকরির জন্য 25 লাখ 30 লাখ টাকা নিয়েছেন এমপি মন্ত্রীরা। আজিজুল বারী হেলাল এলাকার বহু মানুষের চাকরি দিয়েছেন, এক পয়সাও তাকে দিতে হয় নাই। সেই আজিজুল বারী হেলাল যদি আগামীতে এমপি হয়, সেই আজিজুল বারী হেলাল যদি আগামীতে মন্ত্রী হয়, এই এলাকার মানুষের ভাগ্য ফেরাতে বেশি সময় লাগবে না রে ভাই। এই এলাকায় কোনো বেকার সন্তান থাকবে বলে আমি বিশ্বাস করি না। চিন্তা করেছেন? একটু সেই আজিজুল বারী হেলাল আজকে আমাদের মাঝে উপস্থিত। আপনাদের সেই গৌরবের সন্তান আজকে আপনাদের মাঝে উপস্থিত। আরো উপস্থিত আছেন মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, মুমরেজুল ইসলাম চৌধুরী, কাউসার আলী, ইবাদুল হক রুবায়েত, নাদিমুজ্জামান জনি, আরো অনেক নেতৃবৃন্দ আছেন। সময় অনেকক্ষণ লাগবে। এবার আসুন আমি একটু আমাদের নেতার কথা বলি। আপনারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শুনেছেন, শুনেছেন না? আমি যেখানেই যাই এখন আমাদের নেতার নাম বারবার করে বলি, কারণ বর্তমান প্রজন্ম অনেকেই তার সম্বন্ধে জানেন না। এখানে যারা মুরব্বী জনেরা আছেন ওনারা শহীদ জিয়ার নাম শুনেছেন। 71 সালে যখন যুদ্ধ চলছে,
প্লিজ। 71 সালে যখন যুদ্ধ শুরু হয় নাই, 25শে মার্চ রাতে সারা দেশের মানুষ যখন জানছে আজকে রাতেই শুরু হবে হানাদার বাহিনীর আক্রমণ, সবাই আতঙ্কিত, হায় হায় কি হবে। সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন কি আমরা বাস্তবায়ন দেখবো না? আর কোনদিন কি আমাদের দেশে স্বাধীনতার সূর্য উঠবে না? আমাদের নেতারা কি রুখে দাঁড়াবে না? ঠিক সেই দিন, সেই রাত্রে এই জাতি যাকে বিশ্বাস করেছিল শেখ মুজিবুর রহমান, উনি ওনার বাসায় অবস্থান করছেন। সমগ্র জাতি যখন বিস্ময়ে, যখন সমগ্র জাতি যখন আতঙ্কিত, নেতার মুখে তখন কোন আতঙ্কের ছাপ নেই। উনি তখন ব্যাগ ভর্তি করছেন তার প্রয়োজনীয় কাপড় চোপড় দিয়ে। এরপর তিনি বাথরুমে গেলেন, সেখান থেকে ভালোভাবে গোসল করে এসে সাদা ফিনফিনে কাপড় চোপড় পরলেন। তারপর আওয়ামী লীগের যে নেতারা গিয়েছিল সবাইকে ধমক দিয়ে বিদায় করলেন। তারপর নেতা আত্মসমর্পণের জন্য প্রস্তুত হলেন এবং হানাদার বাহিনীরা এসে তার প্রত্যাশা পূরণ করলো, তাকে ধরে নিয়ে গেল। সারা বাংলাদেশের মানুষ সেই রাত নির্ঘুম কাটিয়েছে। হায় হায় হায়, আমাদের কি হবে? সারা দেশে শুরু হলো তখন হানাদার বাহিনীর অত্যাচার। গ্রামে গ্রামে হানাদার বাহিনীর ট্যাঙ্ক প্রবেশ করলো, জনপদ পর জনপদ জ্বালিয়ে দেওয়া হলো। সারা দেশের মানুষ ভাবলো, আর বুঝি আমরা স্বাধীন হতে পারলাম না, আর বুঝি আমাদের দেশে কোনো সন্তান রইল না যে রুখে দাঁড়াতে পারে। ঠিক সেই সময় একজন মানুষ গিয়ে হাজির হলেন কালুরঘাট রেডিও সেন্টারে গিয়ে তিনি মাইক্রোফোনের সামনে বসলেন। যখন তিনি মাইক্রোফোনের সামনে বসলেন, ঠিক সেই সময় তার স্ত্রী, তার সন্তান হানাদার বাহিনীর ঠিক গান পয়েন্টে অবস্থান করছে। নেতা তার স্ত্রীর কথা ভাবলেন না, নেতা তার সন্তানের কথা ভাবলেন না একটিবারও। নেতা ঘোষণা করলেন, আমরা বিদ্রোহ, আমরা স্বাধীনতার ঘোষণা দিলাম, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। লড়াই, বাঙালি জাতির লড়াই শুরু হলো। এই লড়াই চলবে স্বাধীন না হওয়া পর্যন্ত। I, majority, I hereby declare the independence of Bangladesh. ভাই আমার, এত বড় বড় নেতা ছিলেন, কেউ চলে গেলেন পাকিস্তানে, কেউ চলে গেলেন ভারতে। যে কাজটি করবার কথা ছিল নেতাদের, কোন নেতাই সেই কাজ করলেন না। একজন মেজর, তিনি এসে দেশের জন্য নিজের স্ত্রী এবং সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে দেশের জন্য স্বাধীনতার ঘোষণা দিলেন। শুরু হলো যুদ্ধ। ভাইরা আমার, একবার চিন্তা করে দেখুন, কত বড় দেশপ্রেমিক হলে নিজের স্ত্রী সন্তানের কথা ভুলে গিয়ে দেশের জন্য দাঁড়ানো যায়। ভাইরা আমার, তারপর শুরু হলো যুদ্ধ। আমাদের নেতা জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই, রণাঙ্গনে শত্রুর অস্ত্রের মুখে বুক পেতে দিয়ে তিনি লড়াই করেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করেছেন। তার দলের নেতা কর্মী আমরা, ভুয়া মুক্তিযোদ্ধা আবু তুফাইলরা, যারা সেদিন ভারতের বিলাসবহুল হোটেল
মুক্তিযোদ্ধা যারা হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তাদের প্রতিনিধিত্ব করি, ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করি না। জামাতে ইসলাম কোথায় ছিলেন সেদিন আপনারা? একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা না, অরিজিনাল মুক্তিযোদ্ধার দল। মনে রাখবেন, আমরা কিন্তু ভুলি নাই। সেই দিন আপনারা বাংলাদেশের গ্রামে গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিয়েছেন পাকিস্তানি সেনাদের, আর পাকিস্তানি সেনারা মার কোল থেকে আমাদের সেই মুক্তিযোদ্ধাকে নিয়ে রাস্তায় হত্যা করেছেন। সারা বাংলাদেশে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করিয়েছেন আপনারা। শুধু তাই নয়, পাকিস্তানি বাহিনী মনোরঞ্জনের জন্য আপনারা আমাদের বন্ধের ধরে নিয়ে তাদের ক্যাম্পে দিয়ে এসেছেন। যেদিন খুঁজে পান নাই, যেদিন কোন নারীকে খুঁজে পান নাই, সেদিন গনিমতের মাল বলে নিজের স্ত্রী, নিজের কন্যাকেও মনোরঞ্জনের জন্য সেদিন আপনারা হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছিলেন। সেই জামাত এখন ভোট চায়। ভাইরা আমার, জামাতের প্রসঙ্গ আবার পরে আসি, কি বলে পরে আসি। জিয়াউর রহমানের কথা বলছিলাম। স্বাধীনতা যুদ্ধ করে, যুদ্ধের পর জিয়াউর রহমান বেলাকে ফিরে গিয়েছিলেন। যে কাজটি করা উচিত সামরিক বাহিনীর অফিসারদের, সেই কাজটি তিনি করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? 7ই নভেম্বরের একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের সিপাহী জনতা সেদিন জিয়াউর রহমানকে যেদিন ক্ষমতায় বসালেন, সেদিন জিয়াউর রহমান কিন্তু ক্ষমতায় সেই বসে থাকেননি, তিনি ছুটে গিয়েছিলেন বাংলাদেশের গ্রামে গ্রামে। বন্ধুরা আমার, জিয়াউর রহমান যেদিন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পর ওই বঙ্গভবনের সুসজ্জিত ড্রয়িং রুম, এসি করে ড্রয়িং রুমের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন নাই। তিনি ছুটে গিয়েছিলেন বাংলাদেশের গ্রাম থেকে গ্রামে। তার পিছনে হেঁটেছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ। জিয়াউর রহমান গিয়ে কখনো বসেছেন ছোট্ট একটি স্কুলের ছোট্ট টুলের উপর। মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে তাদের প্রেসিডেন্ট তাদের ভাঙা স্কুলের টুলের উপর বসে আছে। কখনো কখনো ছুটে গিয়েছেন, কখনো কোনো বৃদ্ধ মার করে ঘরের মধ্যে ছুটে গেছেন, গিয়ে বলেছেন, মা আমি তোমার কাছে এসেছি, মা আমার অনেক খিদা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। সেই মা তখন বলেছেন, বাবা তোমাকে খাওয়ানোর মতো আমার ঘরে তো কিছু নেই। তখন জিয়াউর রহমান তাকে বললেন, মা তোমার উঠানের এই পাশে তো একটি ফাঁকা জায়গা, তুমি সেখানে কিছু মুরগি রাখতে পারো। মা তোমার এখানে উঠানের এই পাশে তো তুমি একটি লেবু গাছ লাগাতে পারো। মা আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু মা আমি আবার ফিরে আসবো তোমার কাছে সেবার, কিন্তু আমি তোমার বাড়িতে এসে আমি তোমার সেই চাষ, তোমার সেই মুরগির ডিম দিয়ে তুমি আমাকে লেবু দিয়ে ভাত দিয়ে আমাকে খেতে দিও মা, আমি আবার আসবো তোমার কাছে। কিন্তু ওরা জিয়াউর রহমানকে সেই মার কাছে আর যেতে দেয় নাই, তারা তাকে হত্যা করেছে। এইভাবে জিয়াউর রহমান কখনো ছুটে যেতেন কোন কৃষকের ঘরে। তারপর যখন কৃষক বেরিয়ে আসলো, তখন কৃষককে বললেন, বাবা তোমার এই বাড়ির এই পাশে যে ফাঁকা জমিটা পড়ে আছে, এটা কেন পড়ে আছে, এখানে তুমি আবাদ করছো না কেন? তখন তো সেই কৃষক হা করে তার মুখের দিকে তাকিয়ে আছে। তখন সেই কৃষককে বললেন, বাবা আমি কিন্তু আবার তোমার এখানে আসবো, আবার তোমার বাড়িতে আসবো, এসে এই যে জমিটি ফাঁকা পড়ে আছে তুমি এখানে চাষ করবা, এবং সেই চাষ থেকে তুমি সেখানে ধান লাগাবা, সেই চাল দিয়ে ভাত তৈরি করে তুমি আমাকে খেতে দেবা, দেবা তো?
তখন সেই কৃষক তাকে প্রতিশ্রুতি দিল, অবশ্যই দিব বাবা। সেই কৃষক সেই জমিতে ধান গাছ লাগিয়েছে, ধান হয়েছে, চাল হয়েছে, কিন্তু জিয়াউর রহমান তার বাড়িতে আর যাওয়া হয় না। ভাই আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সাধারণ জীবনযাপন নিয়ে অনেক কথা আছে, আপনারা অনেক কিছু জানেন, তারপরে দু একটি কথা আমি বলবো। উনি ছিলেন দেশের রাষ্ট্রপতি, দেশের সর্বময় ক্ষমতা ছিল জিয়াউর রহমানের হাতে, যা ইচ্ছা চাই উনি তাই করতে পারতেন। কিন্তু আমরা কি দেখেছি, উনি ওনার প্যান্ট রিপু করা, ওনার প্যান্ট ছিঁড়ে গিয়েছিল, উনি রিপু করিয়েছেন। ওনার দুই সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকর কাপড় চোপড় বানিয়ে দিয়েছিলেন, তার যেগুলো প্যান্ট পুরনো হয়ে গেছে সেগুলো কেটে তাদের মাপে হাফ প্যান্ট বানিয়ে দিয়েছেন, তার জামা কেটে তাদের শার্ট বানিয়ে দিয়েছেন। সেই নেতার সৈনিক আমরা। যখন তার বাসায় কেউ খেতে গিয়েছে, অনেকেই ভেবেছে প্রেসিডেন্টের বাসায় খাবো, না জানি কত কি ভালো ভালো খাবার খাবো। যখন প্রেসিডেন্টের সাথে খেতে বসেছেন অতিথিরা, তখন প্রেসিডেন্ট সাহেবের সামনে যখন তার খাবারগুলো উপস্থিত হলো, তখন সবাই তাকিয়ে রইল, হাই হাই হাই, টেবিলে তো খাবার নাই। সবাই তখন কেউ কেউ সাহস করে বলল, প্রেসিডেন্ট সাহেব, আমরা তো ভেবেছিলাম আজকে না জানি কত কি দিয়ে খাবার খাবো, কিন্তু আপনার টেবিলে তো দেখি শুধুমাত্র একটি তরকারি, একটি ডাল, একটা সবজি আর খাবার। তখন জিয়াউর রহমান তাকে বলতেন, তাদের বলতেন, শোনেন, এদেশের মানুষ খাবার পেত না, এদেশের মানুষ ডাস্টবিনের পাশে কুকুরের সাথে খাবার খেয়েছে, একজনের বমি আর একজন খেয়েছে। আমি সেটি মানতে পারি নাই, আমি এই জন্য মুক্তিযুদ্ধ করি নাই। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা একজনের বমি আর একজনকে খাওয়ানোর জন্য যুদ্ধ করে নাই। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল তার দেশের মানুষ যেন কোনোদিন আর খাবার কষ্টে না থাকে। তাই আমি তাদের মুখে খাবার তুলে দিতে চাই। আমি তাদের মুখে খাবার তুলে দিয়েছি। যে দেখেন, এখন আমাদের গ্রামের কৃষকেরা ভাতের সাথে এক তরকারি বা দুই তরকারি দিয়ে খাবার খাচ্ছে। যেদিন আমার দেশের মানুষেরা, যেদিন আমার দেশের দরিদ্র কৃষকেরা, যেদিন আমার দেশের দরিদ্র শ্রমিকেরা যেদিন তিন তরকারি চার তরকারি দিয়ে খাবার খাবে, সেদিন আমি তাদের নেতা জিয়াউর রহমান, সেদিন আমার টেবিলে তিন চার তরকারি থাকবে, এর বাইরে কিছু থাকবে না। সেই জিয়াউর রহমানের দল করি আমরা। দেশপ্রেমের পরীক্ষায় 100-র মধ্যে 100 পাওয়া যায় না, সততার পরীক্ষায় 100-র মধ্যে 100 পাওয়া যায় না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 100-র মধ্যে 100 দিয়েও যেন মনে তৃপ্তি পাওয়া যায়। আজানের জন্য একটু বিরতি নেই, তারপরে আবার শুরু হবে। থাকবে তো আপনারা? আস্তে আস্তে একাদু করে নে। হেলাল ভাই বন্ধু, হেলাল বন্ধু গায়ে তারপরে ভাইরা বন্ধু আসবি, ভাই বন্ধু আসবি, ভাই হেলাল ভাই বন্ধু ভাই সাইড ভাই, এই যে সাইড ভাই বলে দাও, আগামের জন্য বিরতি দেওয়া হয়েছে, একটু বলে দাও। মুরব্বী সরে নিক, তারপর অডিয়েন্স দাও, অডিয়েন্স দাও। লাইভে কথা বলো, আজানের জন্য বিরতি, লাইভে কথা বলো। আজানের জন্য বিরতি চলছে, কিছুক্ষণ অপেক্ষা করুন, আজান শেষে আবার শুরু হবে প্রোগ্রাম।
অরেঞ্জ লাইট দিলে ভালো। ভাইরা আমার স্পষ্ট মনে আছে, আমি তখন খুব ছোট। আমার মা তখন ট্রেতে করে চা ছিলেন, আমরা সবাই চা খাবো। হঠাৎ করেই সেদিন আমরা শুনতে পেলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর আমাদের মাঝে নেই। বুলেটের ঝড় তাকে আমাদের আমার স্পষ্ট মনে আছে, সেদিন আমার মার হাত থেকে পড়ে গিয়েছিল ট্রে সহ সমস্ত কাপগুলি ভেঙে চুরমার হয়ে গেল। এই দেশের কোটি কোটি মানুষের ঘুম কেড়ে নিয়ে গেল একটি দুঃসংবাদ। ভাই আমার সবাই যেন হা হা করে কেঁদে উঠলেন, তার সেই কান্নার রোল বাংলাদেশের আকাশ বাতাস ভরিয়ে তুলল। জিয়া রহমানের জানাজা হলো এখানে যারা বয়স্ক আছেন অনেকে হয়তো গিয়েছেন, অনেকে হয়তো সেই ছবি দেখেছেন, অনেকে হয়তো সেই জানাজা। পৃথিবীর বুকে এত বড় জানাজা খুব কমই হয়েছে, এত বড় জানাজা পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে। সেদিন মানিক ভাইয়ের ভিডিওয়ে কোটি কোটি মানুষ সেদিন অঝরে কেঁদেছে আর মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করেছে, মহান আল্লাহ তুমি নিয়ে গেছো আমাদের প্রিয় সন্তানকে, আমাদের প্রিয় সন্তানকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও। সেদিন কোটি মানুষের সেই কান্না মহান আল্লাহ তাআলা শুনেছেন কিনা আমি জানি না। তখন কিন্তু আমরা যখন দেখি তার সন্তান জনাব তারেক রহমান, যার মধ্যে আমরা খুঁজে পাই ঠিক একই রকম দেশপ্রেম, সেই একই রকম সততা, দেশের মানুষের প্রতি একই রকম ভালোবাসা, তখন মনে হয় মহান আল্লাহ তাআলা সেদিন কোটি মানুষের সেই মোনাজাত সম্ভবত শুনেছেন এবং কবুল করেছেন। ঠিক একই ভাবে উনি কথা বলেন যারা জনাব তারেক রহমানের বিগত 1-2 বছরের বক্তৃতা শুনেছেন। আপনারা লক্ষ্য করবেন উনি কখনো কাউকে আক্রমণ করে কথা বলেন না, পারতপক্ষে উনি এমন কোনো কথা বলেন না যে কথায় অন্য কেউ মনে কষ্ট পেতে পারে। উনি শুধু বলেন উন্নয়নের কথা, উনি শুধু বলেন এদেশের কৃষককে নিয়ে তার স্বপ্নের কথা, উনি শুধু বলেন এদেশের শ্রমিকদের নিয়ে তার স্বপ্নের কথা, উনি শুধু বলেন এদেশের ছাত্রদের নিয়ে তার স্বপ্নের কথা, উনি শুধু বলেন এদেশের যুবকদের নিয়ে তার স্বপ্নের কথা, উনি শুধু বলেন এদেশের অর্থনীতি নিয়ে তার স্বপ্নের কথা, কৃষি নিয়ে তার স্বপ্নের কথা, শিল্প নিয়ে তার স্বপ্নের কথা, ঠিক যেভাবে ওনার পিতা আমাদেরকে বলেন। সেই মহান নেতা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে এবং একদিন না একদিন অবশ্যই তেরোখানা আমার এই জেলাটি উপজেলাটি আমার বিশেষ খুব মনে নামটা মাঝে মধ্যে ভুলে যায়, আবার মনে থাকে, কারণ এই তেরোখানা উপজেলার এক সন্তান আমার খুব স্নেহের একজন ছোট ভাই ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, ওর নাম অলি, ওকে অবশ্য অনেকদিন হলো দেখি না। যাই হোক, এই তেরোখানা এই রূপসায়
ইনশাল্লাহ একদিন না একদিন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের মাঝে আসবেন এবং সেদিন আপনাদের সন্তান আজিজুল বাড়ি হেলাল দেখিয়ে দেবেন কি উন্নয়ন কর্মকাণ্ডগুলো গীতারক্ষাবাসীর জন্য করেছেন, রূপসাবাসীর জন্য করেছেন এবং আর যা যা সমস্যা আছে ইনশাল্লাহ সেদিন সবই সমাধান হয়ে যাবে। শুধু বলি আপনাদের সামনের যে দিনগুলো আসছে যদি সিদ্ধান্ত দিতে ভুল না করেন, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ইনশাল্লাহ সামনের দিনগুলো আসছে সোনালী স্বর্ণোজ্জ্বল দিন, যে দিনগুলো আসবে আপনাদের সন্তান জনাব আজিজুল বাড়ি হেলালের মাধ্যমে। সামনে নির্বাচন শুনেছেন শুনেছেন হ্যাঁ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণের গড় আয়ু সম্ভবত এখন 60 থেকে 65, হ্যাঁ 65। 18 বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। যদি 5 বছর পর পর ভোট হয় তাহলে 8-9 বার ভোট দেওয়ার হতে সুযোগ হয়। একজন মানুষ তার সমগ্র জীবনে যদি স্বাভাবিক যার কপাল ভালো সে আরো সুযোগ পায়, মহান আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখেন আরো সুযোগ পায়। এত গুরুত্বপূর্ণ একটি ভোট জীবনে 8, 9, 10 বার তার সামান্য কিছু বেশি বার আপনি দেওয়ার সুযোগ পাবেন। সেই ভোট খুব চিন্তা ভাবনার সাথে দিতে হবে, যাকে দিবেন সে যেন আপনার জন্য কাজ করে। আমি শুধু আবার আপনাদের স্মরণ করিয়ে দেব, আজিজুল বাড়ি হেলাল এই এলাকার বহু মানুষের চাকরি দিয়েছে এবং আগামীতে এই এলাকাকে বেকার শূন্য করবার ক্ষেত্রে আজিজুল বাড়ি হেলালের কোনো জুরি নাই, এটি বিবেচনার ভার আপনাদের হাতে ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, আমরা আমাদের দেশের যারা তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা অনেক কিছু দিতে পারি না, কারণ দেশ হিসেবে আমরা ধনী নই। ভালো স্কুলে আমাদের ছেলেরা লেখাপড়া করে না, করার সুযোগ দিতে পারি না। স্কুলে ভালো টিফিনের ব্যবস্থা নাই, লেখাপড়ার ভালো সরঞ্জাম আমরা দিতে পারি না। তারপর যখন কলেজে যাই, কলেজে ভালো পরিবেশ আমরা দিতে পারি না, ভালো স্কুল কক্ষ আমরা দিতে পারি না, এয়ার কন্ডিশন করা স্কুল বিশ্বের বিভিন্ন কলেজ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আছে যা আমরা তাদের দিতে পারি না, পর্যাপ্ত বৃত্তির ব্যবস্থা করে দিতে পারি না। তারপরও পাস করবার পর সাথে সাথেই আমরা চাকরির ব্যবস্থা করে দিতে পারি না, কারণ আমরা দেশ হিসেবে গরিব। কিন্তু একটি জিনিস নিয়ে তারা গর্ব করতে পারে, তা হচ্ছে সে এই দেশের নাগরিক, কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না তুমি কে। সেই দেশের নাগরিক এবং তার একটি ভোটাধিকার আছে। বাংলাদেশের সবচেয়ে যিনি ধনী মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, তার যেমন একটি ভোট, এদেশের সবচেয়ে গরিব যে নাগরিক তারও কিন্তু একটাই ভোট, সুতরাং সে গরিব নয়, কেউ ধনী। সেই মূল্যবান ভোটাধিকার থেকে বিগত 15-16টি বছর শেখ হাসিনা এই দেশের মানুষকে বঞ্চিত করেছে। একমাত্র যে সম্বল ছিল দেশের তরুণদের, সেই সম্বল থেকে শেখ হাসিনা তাদের বঞ্চিত করেছেন। জীবনে প্রথমবার ভোট দিতে গেছে, ভোট কেন্দ্রে যাওয়ার পর সেখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা বলেছে তোমার ভোট দেওয়া হয়েছে। ভাইরা আমার, ভোটের আগে রাত্রে ভোট হয়ে গেছে, আপনারা ভোট দিতে পেরেছিলেন? আগে রাতে ভোট হয়ে গেছে। শেখ হাসিনা যাকে খুশি তাকে এমপি বানিয়েছেন, পার্লামেন্টে বসেছেন। ভাইরা আমার, এই ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি। আমরা 15-16টি বছর যে ভোট আপনাদের সামনে আছে, সেই ব্যালটের জন্য আমরা লড়াই করেছি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এই ভোটাধিকারের লড়াই
দিনের পর দিন, মাসের পর মাস জেলখানায় থাকতে হয়েছে। ঢাকার সেই কেন্দ্রীয় কারাগার, যে কারাগারের যে কক্ষে তিনি থাকতেন, সেই কক্ষের মেঝে দিয়ে ইঁদুর আর বিড়াল চলাফেরা করত। ভাইরা আমার, সেই কক্ষে বল থেকে বড় বড় পোকা ঝরে পড়ত। এরকম একটি কক্ষের মধ্যে আমাদের নেত্রীকে মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছিল। কি কারণে? তিনি একটি ভোটের অধিকার চেয়েছিলেন দেশের মানুষের জন্য। দেশের মানুষ যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েছেন আমাদের নেত্রী বারবার। আমাদের নেতা জনাব তারেক রহমান পিতৃভূমিকে দেশের জন্য তিনি তার পিতা জীবন দিয়েছেন। সেই পিতৃভূমি ছেড়ে উনি কত শত কিলোমিটার দূরে সেই সুদূর বিদেশে অবস্থান করেছেন। সেখানেও তাকে একটার পর একটা মামলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে, এবং এমনকি তার স্ত্রী, যিনি কোনদিন জীবনে রাজনীতি করেননি, পেশায় একজন ডাক্তার, তাকে পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। কেন? জলি বেগম খালেদা জিয়া বাইরে থাকেন। যদি জনাব তারেক রহমান দেশে আসেন, তাহলে তাদের ইচ্ছা মতো ভোট বাংলাদেশে তারা করতে পারবে না। ভাইরা আমার, এখানে আমাদের দলের যারা নেতা কর্মী আছেন, এমন কোন নেতা কর্মী নাই যাদের নামে মামলা নাই। এমন কোন নেতা কর্মী নাই যাদের জেলে যেতে হয় নাই। এই আজিজুল বাড়ি হেলালকে বারবার জেলখানায় যেতে হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাকে থাকতে হয়েছে, শুধুমাত্র একটি ভোটাধিকারের জন্য। আপনারা যে ভোটকে সামনে দেবেন। আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে। কি কারণে? একটি ভোটাধিকারের জন্য। যে ব্যালট পেপারটি আপনারা পাবেন সামনের ভোটে, সেই ব্যালট পেপারের জন্য। ব্যালটে হয়তো রক্তের দাগ থাকবে না, কষ্টের রং নীল, সেই নীল রং হয়তো ব্যালটে থাকবে না, কিন্তু যখন সেই ব্যালটটি হাতে নেবেন, মনে রাখবেন এই ব্যালটের পিছনে আমাদের রক্ত ঝরেছে। এই ব্যালটের জন্য আমাদের শরীর, আমাদের জীবন সবকিছু অতিষ্ঠ হয়ে গিয়েছিল 15-16 বছর। সুতরাং আমার বিশ্বাস, সেই ব্যালটটি যখন হাতে নিবে, আমাদের দেশের জনগণ বেঈমান না, অবশ্যই বিএনপির কথা মানবে। আরেকটি দল এসেছে, শুরুতে বলেছিল, নাম কি? জামাত ইসলাম। ইদানিং বাড়িতে বাড়িতে যায়, ভোট চায়। আমি সেদিনকে মিটিং এ বলেছিলাম, আরে ভাই, ভোট দিতে চান, তার আগে ক্ষমা চেয়েছেন তো? তারা কি ক্ষমা চেয়েছেন? ভোট চাই বলে জামাতকে ভোট দিলে নাকি বেহেশত পাওয়া যায়। কোথায় লেখা আছে? কুরআন শরীফের কোথায় লেখা আছে জামাত ইসলামকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে? লেখা আছে নাকি? নিজেরা বানিয়ে নিয়েছেন। কোন হাদিসে লেখা আছে যে জামাত ইসলাম আমাদের দেশের বহু সন্তানকে, আমাদের দেশের বহু মুক্তিযোদ্ধাকে যে জামাত ইসলাম হত্যা করিয়েছে, বহু মা বোনের ইজ্জত লুণ্ঠন করিয়েছে, এমনকি স্বাধীনতার পরেও রামদা দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য ভাইয়ের রোগ কেটে দিয়েছে, সেই জামাত ইসলামকে ভোট দেওয়া সওয়াব না গুনাহ আপনি জানলেন কি? আপনারা কি বলেন? কি বলেন? ওদিন আমির হামজা নামের একজন, হ্যাঁ, ওয়াজ করেন মনে হয় না, উনি নাকি বলছেন, আমি দেখলাম তো, মানে উনি বলেছেন এদেশে নামাজ কায়েম করতে হবে, এদেশে নামাজ কায়েম করতে হবে। 18 কোটি মানুষ নামাজি হলে তারা
যদি কেউ একটি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয় তাহলে সে 18 কোটি মানুষের সোয়াবের সমান নাকি সে সোয়াব পাবে। কি বলেন তো, কি বলা উচিত এই কথা শোনার পর? বলেন, জোরে বলেন, জোরে বলেন। কত রকম টিকিট যে নিয়েছেন জান্নাতে যাওয়ার। আর একজন অ্যাডভোকেট, কি নাম? উনি বলেছেন রোজা আর পূজা নাকি একই মুদ্রার রেপিত হচ্ছে। কি বলা উচিত? কি বলা উচিত? জোরে বলেন। এই কথাতে তো কেউ খুশি হয় না। কাকে খুশি করতে চাইলেন? কাকে খুশি করতে চাইলেন? হিন্দু ভাই বোনেরা তারা নিশ্চয়ই তাদের পূজা এবং রোজাকে একই মুদ্রার রিপিট মনে করে না, এবং আমরা মুসলমানরাও কিন্তু রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিট ওপিট মনে করি না। আপনি বলতে পারতেন যে সব ধর্মের লক্ষ্যই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা, তাহলে ঠিক আছে, কিন্তু রোজা এবং পূজা একই মুদ্রার এপিট ওপিট এ কথা ঠিক নয়। দুটোর ভিন্ন ব্যাখ্যা, দুটোর ভিন্ন উদ্দেশ্য, দুটোকে আপনি একই মুদ্রার এপিট ওপিট বলতে পারেন না। আমি হামদা সাহেব বলেছেন বাংলাদেশে নামাজ কায়েম হলে নাকি এটা হবে ওটা হবে। বাংলাদেশে নামাজ কায়েম আছে ইনশাআল্লাহ, আপনাদের কাছে আমাদের নামাজ শিখতে হবে। ওনাদের নেতা আমেরিকায় গেছেন, ওনাদের নেতারা ইদানি আমেরিকার সাথে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের রাষ্ট্রনায়কদের সাথে কথা বলছে। তারা নাকি বলেছেন জামাতে ইসলাম, আপনারা জামাতে ইসলাম আপনাদের লগোর মধ্যে আল্লাহর নাম আছে, আপনাদের লগোর মধ্যে আকিমুদ্দিন আছে, এইসবের মধ্যে কেমন জানি মৌলবাদী গন্ধ করে। আমরা জামাতের দিকে, আমরা জামাতকে সমর্থন করবো যদি এগুলো সরান। ভাইয়ের আমার, এই নির্দেশ পর 3 ঘন্টার মধ্যে জামাতের লোগো চেঞ্জ হয়ে গেল, আল্লাহর নাম উঠে গেল, আর আকিমুদ্দিন উঠে গেল। চিন্তা করেন, যারা বিদেশের নির্দেশে নিজেদের লোগো থেকে আল্লাহর নাম তুলে ফেলতে পারে, তারা ক্ষমতার জন্য এমন কোন কাজ নাই তারা করতে পারে না। এইখান থেকে যদি নির্দেশ আছে, ওখান থেকে যদি নির্দেশ আছে যে আমাদের আমির সহ যারা আছেন সবাই হাফ প্যান্ট করে চলাফেরা করবেন, এনারা হাফ প্যান্ট করে চলাফেরা করবেন। বিএনপি কখনোই ভিন দেশের নির্দেশ মতো চলে না। বিএনপি জনগণের সাথে আছে, জনগণের নির্দেশ করে আল্লাহ, নিচের দেশের জনগণ, এর বাইরে আর কোন নির্দেশ বিএনপি মানে না, কোন দিনই মানবে না। যদি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের সমর্থন নিয়ে তাদের কথা মতো কাজ করতে হয়, তবে স্পষ্ট ভাষায় বলে যায় 16 বছর বিরোধী দলে ছিলাম, প্রয়োজনে যুগ যুগ বিরোধী দলে থাকবো, প্রয়োজনে শত শত জীবন দেব, প্রয়োজনে হাজার হাজার গুম হব, প্রয়োজনে বছরের পর বছর জেল থাকবো, তবুও ভিন দেশিদের নির্দেশ মতো বিএনপি তার অবস্থান একটু বদলাবে না। ঠিক আছে না? ঠিক আছে না ভাই? ঠিক আছে না ভাই? যে ক্ষমতায় জনগণের ভোট নাই, যে ক্ষমতার পিছনে ওই ভিনদেশীদের হাত আছে, সেই ক্ষমতা ভাই আমাদের দরকার নাই। ঠিক আছে? কি যেন বলতে চেয়েছিলাম আপনাদের, যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না।
বিএনপি কি, আমরা কারা, আপনার সামনে এসে ধারণা দিয়েছি। আমরা সব সময় দেশের জনগণের সাথে ছিলাম, সব সময়। যে কথাটা আমি এর আগেও 2-3টে বক্তৃতায় বলেছি, যে আমরা আমাদের দল যখন তৈরি হয় নাই, আমাদের নেতা জিয়া রহমান যখন যুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জনগণের সাথে, সেদিন কিন্তু উনি বেইমানি করেন নাই। জনগণ সবাই যখন বেইমানি করেছে, উনি নিজের স্ত্রী সন্তানকে শত্রুর বন্দুকের নলের সামনে রেখে সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এরপর 1986 সালে যখন হাসিনা সহ জামাত সহ হয়েছে, জামাত সারাক্ষণ বেইমানি করার তালে থাকে। 71 যেমন বেইমানি করেছে দেশের জনগণের সাথে, 86 সালে হাসিনার ভানিকে বেগি করে সেদিনের সাথে সাথে যোগ দিয়েছিলেন। আমরা দেশের জনগণের সাথে বেইমানি করি না। 11 সময় এই আমি এর আগেও কয়েকটি বক্তৃতায় বলেছি, ফখরুদ্দিন মঈনুদ্দিন গংরা কিন্তু হাসিনার আগে আমাদের কাছে লোক পাঠিয়েছিল যে বেগম খালেদা যদি তাদের সাথে রাজি হন, তাহলে উনি আমাদের জনাব তারেক রহমান এবং জনাব আরাফাত রহমান কপুরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিবেন এবং বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবেন। সেদিন কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন, জনগণের ভোট ছাড়া বেগম খালেদা জিয়া ক্ষমতায় যায় না। তিনি বলেছিলেন, যদি আমার 2 সন্তানকে হত্যা করেন, 16 কোটি মানুষের মধ্যে আমি আমার 2 সন্তানকে। ভাই আমার, অনেকক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলাম, অনেকেই অনেক বিষয়ে কথা বলেছে, তবে অনেকেই ইদানিং হজম করতে পারেন না। বিশেষ করে এই 2টি দল, নতুন একটি হয়েছে, তার নাম হচ্ছে এনসিপি। আমাদের কথা তাদের ভালো লাগে না। ওরা বলে ওরাই শুধু নাকি এই সরকারের পর কি হাসিনার পতন ঘটিয়েছে, অন্য কারো কোনো রোল নাই। ওনারা নাকি বাঘ, ফেসবুক খুললেই দেখি ওনাদের এক এক নেতার ছবি, কেউ বাঘ কেউ বাঘিনী। আপনারা যদি এতই বাঘ বাঘিনী হয়ে থাকেন, লোকালয়ে কি করেন? জঙ্গলে চলে যান। এবং এই জামাতের এর আগে একটি মিটিং আমি সমালোচনা করেছিলাম। এরপর দেখি জামাতের একটি ওয়েবসাইট, একটি ইউটিউব চ্যানেল থেকে বলা হলো, হাবিবুন নবী সোহেল উনি তো কাদিয়ানী, আমার বাপ নাকি রাজাকার ছিল। আমি কাদিয়ানী, আমার 14 জেনারেশনে কেউ কাদিয়ানী ছিলেন না। কাদিয়ানীকে আমি ঠিক মতো জানিও না। আর আমার বাপ একজন স্বনামধন্য অধ্যাপক, সারা বাংলাদেশে ওনার বহু ছাত্র আছেন, গণিত শাস্ত্রের অনেক ছাত্র আছেন, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। রাজাকার তো দূরের কথা, উনি এদেশের স্বাধীনতার পক্ষে একজন ঘনিষ্ঠ ব্যক্তি। কিন্তু ভাইয়ের আমার, আমাকেও তারা কাদিয়ানী বানায় এবং আমি আশঙ্কা প্রকাশ করছি, আপনাদের সামনে আশঙ্কা প্রকাশ করছি, আগামীতে কোনদিন, আমি ঠিক জানি না সম্ভব কিনা, কোনদিন যদি জামাতে ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা সব রোজা রাখেন, যারা হজ করেন, যাকাত করেন, যারা সবার আগে ঈমান এনেছেন এবং যারা সুন্নতি খাতনা করেছেন, এত কিছুর পরেও আপনারা মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই জামাতি ভণ্ড হুজুররা আপনাকে সার্টিফিকেট দিবে। সেই বাংলাদেশকে আপনারা চান? সেই বাংলাদেশকে আপনারা চান? আমরা মহান আল্লাহ তাআলার সম্মুখে হাসরের ময়দানে আমরা বলবো, আমরা আমাদের বিচার হবে। কিন্তু এর আগে জামাত ইসলামের মতো ওই ভণ্ড হুজুরদের কাছে আমাদের মুসলমান হওয়ার সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নাই। ওরা যদি আসে, ঠিক এই কাজটি করবে। এবং ঠিক আছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, অনেক রাত হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীতে কোনো আরো সময় নিয়ে আপনাদের মাঝে আসবো এবং আপনারা যদি আমাদের এই প্রিয় ছোট ভাইকে কাজ করার সুযোগ দেন,
আপনাদেরই কাজ করার সুযোগ দেন। আপনাদেরকে বলে গেলাম আমি তাকে খুব ভালো করে চিনি, একদম খুব কাছাকাছি। আমি হেলাল, বকুল, আমরা সব খুব কাছাকাছি একসাথে রাজনীতি করেছি। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সাথে বেইমানি আর কেউ করুক, আজিজুল বাড়ি হেলাল কখনো করবে না। দল যদি মনোনয়ন দেয় ইনশাল্লাহ দলকে আপনারা বিমুখ করবেন, করবেন নাকি? করবেন? ঠিক আছে। শহীদ আমার হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আর একটা কথা বলি, শুনবেন? আমার বিশ্বাস আছে, এদেশের জনগণের উপর বিশ্বাস আছে। এদেশের জনগণ কখনোই কোন ভোটের ক্ষেত্রে তার সিদ্ধান্ত নিতে ভুল করে নাই। ওই যে পশ্চিমবঙ্গে যান, সেখানে দেখবেন আজকে যে সিনেমায় নাচছে, আজকে যে সিনেমায় দুর্দান্ত নাচানাচি করছে, কালকে সে পার্লামেন্টের সদস্য হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে ভোটারদের কাছে কোন সিনেমার নায়ক নায়িকা যদি এসে বলে আমাকে ভোট দেন, বাংলাদেশের জনগণ বলবে তুমি তো সিনেমায় ভালো আছো, তুমি রাজনীতিতে কেন? যদি কোন খেলোয়াড় যদি বাংলাদেশে এসে যদি আপনি ভোটারদের কাছে এসে বলে আমাকে ভোট দেন, আমি ভালো খেলি, তুমি ভালো খেলো, তুমি মাঠে খেলো, তুমি ভোটের মাঠে কেন? ভোট তো তোমাদের জন্য নয়। যদিও এখানে মনে একজন ফুটবলার এর আগে এমপি ছিলেন, ওগুলো ভোট না ভাই, ওগুলো তো ভোট না, ভোট না, এগুলো ভোট না, ছিল নাই আর আসবেও না। এবং মসজিদের ইমাম সাহেব, ওনাকে মানুষ অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে, প্রতিদিন মসজিদে গিয়ে ওনাকে সালাম দেয়, আসার সময় সালাম দিয়ে আসে। বাসায় ভালো কিছু রান্না হলে সেই রান্না ইমাম সাহেবের জন্য বরাদ্দ থাকে। বাসায় কোনো অনুষ্ঠান হলে সেই ইমাম সাহেবের জন্য একটি রান্না ব্যবস্থা থাকে, ইমাম সাহেব সেই বাসায় দাওয়াত খান। সত্য না? সেই ইমাম সাহেব যদি ভোটে দাঁড়ান, সেই ইমাম সাহেব যদি ভোটে দাঁড়ান, ভোটারের কাছে যান, ভোটার তখন বলবে ইমাম সাহেব আপনি তো মসজিদেই ঠিক আছে। ভোট আমরা তাকেই দিব বিপদের দিন, গভীর রাত্রে দরজায় টোকা মারলে যে দরজা খুলে আমাদের জন্য আসে, যাকে আমরা বিপদে পাই, যাকে আমরা কাছে পাই, মনের দুঃখে পাই, মনের সুখে পাই। না না না, ভোট আমরা তাকেই দিব, আপনাকে নয়। এই হচ্ছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটার। আপনাদের উপর 100% আস্থা আমার আছে, আপনারা ভুল করবেন না। যেমন হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। নাসির ভাই ক্লোজ করে দেবো। এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন সভাপতি বক্তব্য আজকের এই যুব দলের সভাপতি, যিনি এই যুব সমাবেশ সভাপতিত্ব করেছেন, ছাত্র দলের সাবেক সদস্য সচিব, ছাত্র দলের